তোমরা যারা এইচএসসি 26 ব্যাচের পরীক্ষার্থী আছো, তোমরা আজকের এই লেসনের মধ্য দিয়ে ইংলিশ ফার্স্ট পেপারের 10 নম্বরের একদম পূর্ণাঙ্গ সমাধান পেয়ে যাবা। তোমরা জানো তোমাদের সামারি রাইটিং বা সামারাইজিং এর উপর 10 মার্কস থাকে। কি হয় সেখানে একটা প্যাসেজ দেয়া থাকে, সেই প্যাসেজটা পড়ে তুমি কি বুঝেছো তার উপর একটা ছোট্ট করে সামারি লিখতে হয়, আর মার্কস কত? 10। এখানে তোমার জন্য চ্যালেঞ্জ হচ্ছে দুইটা। নাম্বার 1, পরীক্ষায় হাতে সময় অল্প থাকে, এই অল্প সময়ের মধ্যে প্যাসেজটা পুরোটা পড়তে হয়, বুঝতে হয়। 2 নাম্বার, সেটাকে সামারিতে রূপান্তর করতে হয়। তো চ্যালেঞ্জ দুইটার মধ্যে একটা হচ্ছে তোমার প্যাসেজটা পড়ে বোঝা কঠিন হয়ে যায়, দ্বিতীয় হলো তুমি যদি প্যাসেজটা কোনো রকমে বুঝেও যাও কিন্তু সামারি যে বানায় বানায় লিখবা সেটা পারো না। এই চ্যালেঞ্জ সমাধান কি? সমাধান, সামারির সমাধান আজকের ক্লাসেই পাবা, কিন্তু বানায় বানায় লেখার সমাধান পেতে গেলে তোমাকে শিখতে হবে ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং, এবং খুব সহজে ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে পারবা কিভাবে সেটাও আলোচনা করব আজকের এই আলোচনায়। তাহলে মনোযোগ দাও, আমরা কিভাবে একটা সামারি লিখব। মনে রাখবা, মাত্র 4 থেকে 5 বাক্যে তুমি সামারি লিখতে পারো। ইয়েস, কি বলেছি? 4 থেকে 5 বাক্যে তুমি সামারি লিখবা। আচ্ছা, সামারি জিনিসটা কি? অল্প কথায় গল্পের মূল বিষয়কে ছোট্ট করে ফুটিয়ে তোলার নামই হলো সামারি। কি বলেছি? শব্দ হবে অল্প, কিন্তু অল্প শব্দের মধ্যে পুরো গল্পের রিফ্লেকশন যেন খুঁজে পাওয়া যায়। এই জন্য তোমরা একটা চালাকি করতে পারো, তোমরা মাত্র 4 থেকে 5টা বাক্যে সামারি লিখবা। কিভাবে? তোমার যে ফার্স্ট সেন্টেন্সটা হবে, এই ফার্স্ট সেন্টেন্সটা হবে ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স। মানে এটা এমন একটা বাক্য হবে যে বাক্যটা পড়লে মনে হবে একটা গল্পের শুরু হলো, মানে সূচনা। এমনভাবে এই প্রথম বাক্যটা লিখবা। আর তোমার মাঝখানের সেকেন্ড, তারপর থার্ড এবং ফোর্থ, এই 3টা বাক্য হবে গল্পের মেইন থিম, মানে গল্পটার মূল বিষয়টা কি সেটা তুমি লিখবা। খবরদার, তোমার নিজের মনের কথা এখানে স্থান পাবে না। তুমি যদি লিখো যে আমি মনে করি, সুতরাং, সো আই থিঙ্ক দ্যাট, এই ধরনের কথা এখানে আসবে না। প্যাসেজে যেসব এক্সাম্পল ব্যবহার করেছো, সামারিতে সেই সব এক্সাম্পল ব্যবহার করা যাবে না। কেন করবা না? কারণ এক্সাম্পলের কাজ হলো কোনো কিছুকে ব্যাখ্যা করা, আর সামারির কাজ হলো সংক্ষিপ্ত করা। তাহলে আমরা শুধু মেইন থিমটাকে মোটা দাগে নিয়ে আসবো 3 বাক্যে বা 2 বাক্যে। আর আমার লাস্ট সেন্টেন্সটা এমন হবে যেন সেটা মনে হয় একটা ফিনিশিং সেন্টেন্স, অর্থাৎ বাক্যটা পড়লে যেন মনে হয় হ্যাঁ, গল্পের শেষ হয়ে গেল। আর ওয়ার্ডের সংখ্যা যদি 50 থেকে 70 ওয়ার্ড হয় তাহলে খুব ভালো হয়। আমি জানি তোমরা হয়তো শুনেছো প্যাসেজের 3 ভাগের 1 ভাগ হবে সামারি, এগুলো বাদ দাও। 3 ভাগের 1 ভাগ করতে গেলে ওয়ার্ড আরো বড় হবে। মূল কথা হচ্ছে তুমি যত কম শব্দে সামারি লিখতে পারবা তত তোমার জন্য ভালো। তুমি যদি 50 ওয়ার্ডে লিখতে পারো আরো ভালো, কিন্তু আমি বলেছি 50 থেকে 70 ওয়ার্ডের মধ্যে যেন লিখতে পারো। তাহলে তুমি কি বুঝেছো না কি বলবো? আপনি কি বুঝেছেন? আপনি কি বুঝতে পেরেছেন? 5 বাক্যে যদি সামারি লিখেন তবেই আপনার পক্ষে 50 থেকে 70 ওয়ার্ডের মধ্যে সামারি লেখা সম্ভব। তাহলে আমরা কিভাবে কি লিখবো? কারণ যখন একটা প্যাসেজ দেওয়া থাকবে পরীক্ষায়, এই প্যাসেজের প্রতিটা ওয়ার্ডের মিনিং খুঁজতে যাবেন না, কারণ সময় পাবেন না। আপনার কাজ হবে একটা সেন্টেন্স পুরোটা পড়ে নেবেন, পড়ে আপনি কি উপলব্ধি করলেন, তারপরে সেন্টেন্সটা পড়ে আপনি কি বুঝলেন, এরপর একটা সেন্টেন্স পড়ে আপনি কি বুঝলেন, এভাবে পুরো সেন্টেন্স বা প্যাসেজটা পড়ে আপনি কি বুঝলেন সেই থিমটাকে আপনি নিজের ভাষায় বানিয়ে লিখবেন। কিভাবে বানিয়ে লিখবেন সেটা আমি নিঃসন্দেহে বলবো। এর জন্য আমরা যদি এখন সামারি প্র্যাকটিক্যালি শিখতে চাই তাহলে আমাদেরকে একটা প্যাসেজ পড়তে হবে, রাইট? আমি তোমাদের ইউনিট 9 লিসন 1 থেকে একটা প্যাসেজ সংগ্রহ করেছি। সেই প্যাসেজটা তোমরা জানো কিশোর কিশোরীদের জন্য কিছু ঝুঁকি আছে সেটা নিয়ে। সেই প্যাসেজটার উপর আমরা এখন একটা সামারি লিখব। চলো তাহলে প্যাসেজটা আমরা দেখে নেই। আমরা যখন প্যাসেজ পড়তে যাব, প্রতিটা ওয়ার্ডের আলাদা আলাদা করে মিনিং খুঁজে বের করা এটা আমাদের জন্য সম্ভব হলেও পরীক্ষার হলের সময়কে কেন্দ্র করলে চিন্তা করলে এটা খুব চ্যালেঞ্জিং বিষয়। এই জন্য আমি বলবো যে প্যাসেজ থেকে আমরা সামারি লিখব সেখানে প্রতিটা ওয়ার্ড নিয়ে আমরা গবেষণা করতে যাব না। আমাদের কাজ হলো একটা করে সেন্টেন্স পড়া আর থিমটা অনুধাবন করা। ও আচ্ছা, এইটা বলেছে না, ওকে গট ইট, এইভাবে আমরা যাব। তাহলে অল্প সময়ের মধ্যে সামারি লেখা সম্ভব। সো এখানে কি লেখা আছে? মেনি adolescents face pressure to use alcohol, cigarettes or other drugs and to initiate sexual relationships
putting themselves at high risk for intentional and unintentional injuries, unintended pregnancies, and sexually transmitted infections, including the human immune deficiency virus. যদি প্রতিটা ওয়ার্ড আপনি চিন্তা না করেন তাহলে কিন্তু আপনি সেন্টেন্সের মিনিং বুঝে গেছেন যে অনেক কিশোর কিশোরীরা তারা তাদের বয়সে কিছু ঝুঁকির মধ্যে পড়ে। কি ধরনের ঝুঁকি? কেউ সিগারেটের প্রতি আসক্ত হয়, কেউ অ্যালকোহলের প্রতি আসক্ত হয়, বিভিন্ন রকম ড্রাগসের প্রতি আসক্ত হয়, তারা অনৈতিক যৌন সম্পর্কের দিকেও তারা আকৃষ্ট হয়ে যায় এবং এই জিনিসগুলো তাদেরকে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত কিছু ক্ষতির কারণ সৃষ্টি করায় এবং অনেকেই হচ্ছে অনিচ্ছাকৃত প্রেগন্যান্সিসও রূপান্তরিত হয়, মানে তাদের গর্ভধারণ হয় যেটা সে চায় নাই, হয়ে যায়। আরও কি হয়, সেখান থেকে বিভিন্ন রকম যৌনবাহিত যে রোগগুলো তারও শিকার হয়, এমনকি এইচআইভিও। এই সেন্টেন্সটা পড়ে আমরা কিন্তু এই থিমটা বুঝলাম। এটাই জরুরি। আপনার এখানে আলাদা আলাদা করে পড়ার দরকার নেই যে মেনি অ্যাডোলেসেন্টস, অনেক কিশোর কিশোরী ফেজ সম্মুখীন হয় প্রেশার, চাপের, টু ইউজ অ্যালকোহল নেয়ার, সিগারেট নেয়ার, অন্যান্য ড্রাগ নেয়ার এবং টু ইনিশিয়েট শুরু করার সেক্সুয়াল রিলেশনশিপ, পুটিং দেমসেলফ তাদেরকে ফেলে দেয় অ্যাট হাই রিস্ক বড় ঝুঁকিতে, ফর ইন্টেনশনাল ইচ্ছাকৃত অর আনইনটেনশনাল অনিচ্ছাকৃত, ইনজুরি আঘাতে, আনইনটেন্ডেড প্রেগন্যান্সিস অনিচ্ছাকৃত হচ্ছে প্রেগন্যান্সিসে, অ্যান্ড সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনস যৌনবাহিত যে রোগগুলো, ইনক্লুডিং দ্য হিউম্যান ইমিউন ডেফিসিয়েন্সি ভাইরাস। এভাবে পড়ার ইচ্ছা থাকলেও ভাই তোমার সময় হবে না। এই জন্য আমাদের কাজ হলো একটা সেন্টেন্স পড়ে থিমটা উপলব্ধি করা। তাহলে আমরা এই সেন্টেন্সটা পড়ে বুঝলাম অনেক কিশোর কিশোরী ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে তারা কিছু খারাপ আসক্তির পথে পড়ে যায়, এমনকি তারা কিছু সেক্সুয়াল অ্যাক্টিভিটিসে যুক্ত হয়ে যায়, সেখান থেকে এইচআইভিরও সৃষ্টি হতে পারে। কথা ক্লিয়ার? সো কিশোর কিশোরীদের জন্য কিন্তু সময়টা খুবই ডেঞ্জারাস। এবার কি বলছে? মেনি অনেকে অলসো এক্সপেরিয়েন্স আ ওয়াইড রেঞ্জ অফ অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড মেন্টাল হেলথ প্রবলেমস। এদের মধ্যে আবার অনেকে আছে কিছু অ্যাডজাস্টমেন্ট ইস্যু এবং মানসিক কিছু সমস্যা তাদের মধ্যে দেখা যায়। স্বাভাবিকভাবে প্রেম পড়ছে, প্রেম পড়ে সাকা মানে কি হয়েছে, প্রেমে পড়ে ব্যর্থ হয়ে গেছে, কি যেন বলে না, সাকা খেয়ে ব্যাকা হয়ে গেছে, এমন হওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়ে। এ ধরনের ঝুঁকিও আছে। বিহেভিয়ার প্যাটার্নস দ্যাট আর এস্টাবলিশড ডিউরিং দিস পিরিয়ড, এই বয়সে যে আচরণটা তাদের মধ্যে প্রতিষ্ঠিত হয় সেটা সাসেস, যেমন ধরেন দ্য ইউজ অর অ্যাভয়েডেন্স অফ ড্রাগস, কেউ কেউ ড্রাগ নেয় আবার কেউ ড্রাগ ছাড়ে। আবার কি হয়, টেকিং অর অ্যাবস্টেইনিং ফ্রম সেক্সুয়াল রিস্ক, কেউ কেউ এই যৌনবাহিত ঝুঁকির মধ্যে যুক্ত হয় আবার কেউ এখান থেকে মুক্ত হয়। এই জিনিসগুলো ক্যান হ্যাভ লং লাস্টিং নেগেটিভ অ্যান্ড পজিটিভ ইফেক্টস। এই জিনিসগুলোর দীর্ঘস্থায়ী নেতিবাচক আবার ইতিবাচক দুইটা প্রভাবই থাকতে পারে অন ফিউচার হেলথ অ্যান্ড ওয়েলবিং, ভবিষ্যৎ স্বাস্থ্যের উপর। মানে কি? মানে যারা ড্রাগস নিচ্ছে ভবিষ্যতে তার নেতিবাচক প্রভাব পড়বে, আবার যারা ড্রাগটা ছাড়লো তার ইতিবাচক প্রভাব পড়বে। সো এই ধরনের কিছু আচরণ সৃষ্টি হয় এই কিশোর কিশোরীদের। আচ্ছা, অ্যাজ আ রেজাল্ট ফলে কি হয়, অ্যাডাল্টস হ্যাভ ইউনিক অপরচুনিটিস টু ইনফ্লুয়েন্স অ্যাডোলেসেন্টস। যারা প্রাপ্তবয়স্ক তাদের হাতে একটা সুযোগ সৃষ্টি হয়, তারা খুব সহজেই এই কিশোর কিশোরীদেরকে ইনফ্লুয়েন্স করতে পারে। কারণ কিশোর কিশোরীদেরকে চাইলেই কোনো একটা কাজের মধ্যে যুক্ত করা যায় ইজিলি, কারণ তারা খুব সহজে প্রভাবিত হয়। তো এই সুযোগে কি হয়, অ্যাডাল্টসরা সেই সুযোগটা গ্রহণ করতে পারে। সো কিশোর কিশোরীদেরকে সতর্ক থাকতে হবে। আচ্ছা, তাহলে আমরা এইখান থেকে পুরোটুকু পড়ে যেটা বুঝলাম, তিনটা বাক্যে আমরা বলতে পারি। নাম্বার 1 হচ্ছে কিশোর কিশোরীরা তাদের বয়সে ড্রাগ, অ্যালকোহল, তারপর কিছু সেক্সুয়াল অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত হতে পারে, ফলে তাদের ভবিষ্যতে একটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এবং অনেক প্রাপ্তবয়স্করা তাদেরকে খুব সহজে ইনফ্লুয়েন্স করতে পারে। আমরা কিন্তু তিনটা থিম বুঝে গেলাম। আচ্ছা, পরের সেন্টেন্সে কি বলেছে? পরের পার্টে বলছে অ্যাডোলেসেন্টস আর ডিফারেন্ট বোথ ফ্রম ইয়াং চিলড্রেন অ্যান্ড অ্যাডাল্টস। যারা কিশোর কিশোরী এরা আসলে কাদের মতো? এদেরকে কারোর সাথে মেলানো যায় না। এরা শিশুদের মতোও না, আবার প্রাপ্তবয়স্কদের মতোও না। এই এজটা সম্পূর্ণ একটা ভিন্ন এজ।
মনোযোগ দিতে হবে। প্যাসেজ না বুঝলে কিন্তু সামারি লেখা সম্ভব না। ছোটবেলার ওই নিয়ম বাদ। ওই যে কোন স্যার যেন শিখাইছে না, যে তুমি প্যাসেজ থেকে প্রথম লাইনটা নিবা, মাঝখান থেকে 2 লাইন নিবা, আর শেষের একটা লাইন নিবা, এই সাইডটারে যোগ করে দিবা, হয়ে যাবে সামারি। শুনতে ভালো শোনায়, কিন্তু বাস্তবে মার্কস আসবে না। সুতরাং এই ভণ্ডামি বাদ। ভালো করে প্যাসেজ পড়বো, বুঝবো, নিজের মতো করে 3 থেকে 4 লাইনে আমরা থিম লিখে দেব, একটা আদর্শ সামারি হবে। যেটা বলছিলাম যে কিশোর কিশোরীরা হচ্ছে প্রাপ্তবয়স্ক এবং শিশুদের থেকে পুরো ভিন্ন, আসলেই ভিন্ন। স্পেসিফিক্যালি বিশেষ করে অ্যাডোলেসেন্টস আর নট ফুললি ক্যাপেবল অফ আন্ডারস্ট্যান্ডিং কমপ্লেক্স কনসেপ্টস। বিশেষ করে কিশোর কিশোরীরা জটিল জটিল বিষয়গুলো তারা খুব সহজে বুঝতে পারে না, বুঝতে তারা অক্ষম। আচ্ছা, আসলেও তাই। অথবা দ্য রিলেশনশিপ বিটুইন বিহেভিয়ার অ্যান্ড কনসিকুয়েন্স, তার সাথে কেমন আচরণ এবং তার প্রভাবটা কেমন হবে, এগুলো তারা আসলে খুব ভালো বোঝে না। তারা বোঝে না যে সবার সাথে হেসে হেসে কথা বললে তার প্রভাবটা কেমন হবে, কিংবা কারোর সাথে গোমরা মুখে কথা বললে প্রভাবটা কেমন হবে, মানে এই জিনিসগুলো তারা বোঝে না। আচ্ছা, or the degree of control they have or can have over health decision making, কোন জিনিসটা তাদের কন্ট্রোল করা উচিত, করলে সেটা স্বাস্থ্যের উপর কেমন প্রভাব পড়বে নাকি পড়বে না, এই জিনিসগুলো তারা খুব একটা বোঝে না। আচ্ছা, such as বা ইনক্লুডিং দ্যাট রিলেটেড টু সেক্সুয়াল বিহেভিয়ার, বিশেষ করে সেক্সুয়াল বিহেভিয়ার বিষয় সম্পর্কিত যে জিনিসগুলো, সেগুলোর ব্যাপারে তারা এতটা কনসার্ন না, তারা এতটা খুব ভালো বোঝে না বলেই তারা কিন্তু ভুল করে একটা ভুল পথে পা দেয়। আচ্ছা, দিস ইনএবিলিটি, এই যে অক্ষমতাটা, ওদের বোঝার সক্ষমতা নাই, এটা মে মেক দেম পার্টিকুলারলি ভালনারেবল। ভালনারেবল হচ্ছে বিপদগ্রস্ত, টু সেক্সুয়াল এক্সপ্লয়টেশন অ্যান্ড হাই রিস্ক বিহেভিয়ার্স। তাদের এই বোঝার অক্ষমতাটাই তাদেরকে যৌন আকাঙ্ক্ষিত বিভিন্ন বিষয়ের উপর তাদেরকে শোষিত করতে পারে, তাদের স্বাস্থ্যগত বিভিন্ন ঝুঁকি, আচরণগত বিভিন্ন ঝুঁকি সৃষ্টি করতে পারে। আচ্ছা, আমরা এদের কি কি ঝুঁকি সেটা আমরা জানলাম। এবার কি বলছে, লস, কাস্টমস অ্যান্ড প্র্যাকটিসেস, মানে আইনের কথা যদি বলি, সমাজের বিভিন্ন রীতিনীতির কথা বলি, সমাজের বিভিন্ন অভ্যাস প্রচলনের কথা যদি বলি, এই জিনিসগুলো মে অলসো অ্যাফেক্ট অ্যাডোলেসেন্টস ডিফারেন্টলি দ্যান অ্যাডাল্টস। এই জিনিসগুলো কিন্তু প্রাপ্তবয়স্কদের তুলনায় কিশোর কিশোরীদেরকে বেশি বেশি প্রভাবিত করতে পারে, মানে খারাপভাবে প্রভাবিত করে। কিভাবে, জিনিসটা বুঝি একটু। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, লস অ্যান্ড পলিসিস অফেন রেস্ট্রিক্ট অ্যাডোলেসেন্টস অ্যাক্সেস টু রিপ্রোডাক্টিভ হেলথ ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস। বিশেষ করে আমাদের দেশের প্রচলিত যে আইন বা সমাজের নিয়ম রীতি আছে, এইটা কিশোর কিশোরীরা তারা তাদের যে হচ্ছে স্বাস্থ্য সম্পর্কিত তথ্য বা প্রজনন সম্পর্কিত তথ্য, এগুলো পাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। স্পেশালি বিশেষ করে হোয়েন দে আর আনম্যারিড, যখন তারা অবিবাহিত হয়। স্বাভাবিক, মানে একবার এগুলো জিনিস জানতে হবে, বুঝতে হবে, আসলে প্র্যাকটিক্যালি বুঝতে হবে এগুলো। ধরা যাক একটা কিশোর, সে কোনোভাবে হচ্ছে ইনফ্লুয়েন্স হয়ে তার হচ্ছে কোনো সেক্সুয়াল অ্যাক্টিভিটিসের দিকে তার খুব বেশি আগ্রহ সৃষ্টি হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের সমাজ বা আমাদের আইন, দেশের প্রচলিত নিয়ম কি বলে, যে একটা অবিবাহিত ছেলে কিংবা মেয়ে যদি তার স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে কোনো সেক্সুয়াল অ্যাক্টিভিটিসে যুক্ত হওয়ার আগে যদি প্রয়োজনীয় কোনো সে স্বাস্থ্য সুরক্ষার উপাদান কিনতে চায় দোকান থেকে, ফার্মাসি থেকে, তার কাছে কিন্তু সহজে বিক্রি করা হবে না। স্বাভাবিক। ফলে কি হয়, সে গোপনেই তার স্বাস্থ্য সুরক্ষার বিষয়টাকে এড়িয়ে সে এই ধরনের কাজে যুক্ত হয়ে গেলেও যেতে পারে। ফলে কি হয়, তার স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ে যায়। তো এটাই বলছে, আমাদের আইন রীতিনীতি এটাও কিন্তু তাদের স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে একটা রেস্ট্রিক্ট বা বাধা সৃষ্টি হয়ে দাঁড়ায়, এবং কথা সত্য। তারপরে কি বলছে, তার মানে এখন আপনি বলতে চাচ্ছেন যে, এখন হয়তো আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে স্যার আপনি কি বোঝাতে চান। আমি বোঝাতে চাই কিশোর কিশোরীদের এই ধরনের কাজে যুক্ত হওয়ার কথা না। পাশাপাশি আমি বোঝাতেও চাই, যদি কেউ যুক্ত হয়েও যায় আর স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রয়োজনীয় সাপোর্ট যদি সে না পায়, সেটা তো তার জন্য আরও মারাত্মক রকমের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। নাও ডিসিশন ইজ ইয়ার্স। আপনার কি করার আছে সমাজের জন্য, এটা আপনি সিদ্ধান্ত নেবেন। এবার কি বলছে, ইন এডিশন, এছাড়াও ইভেন হোয়েন সার্ভিসেস ডু এক্সিস্ট
যদিও তারা কিছু সেবা পায়, প্রোভাইডার অ্যাটিটিউডস about adolescents often pose a significant barrier to the use of those services. বুঝতে পারছেন না? যদিও বা তারা কোনো সেবা পায়, কিন্তু যে তাকে সেবাটা দিবে সেই সেবা গ্রহীতার অ্যাটিটিউড দেখলে ওর সার্কেল জীবন আর ওই লোকের কাছে যাবে না সেবা নিতে। একটা মেয়ে অনিচ্ছাকৃতভাবে প্রেগনেন্ট হতে পারে, কারণ সে ভুল পথে পা দিয়ে হতে পারে। হওয়ার পর যখন সে উপলব্ধি করতে পারবে, সে যদি একটা সেবা নিতে যায় কোনো সেবা কর্মীর কাছে, তার দিকে যেভাবে তাকাবে, এই তাকানোর কথা মনে করলে সে যাবে না। ফলাফল, শি ক্যান বি আ মাদার অফ সামওয়ান, সে কারো মাদার হয়ে যেতে পারে, কিন্তু সে আনম্যারিড, সমাজ থেকে মেনে নিবে না। ফলে কি হবে, এই সন্তানকে সে কোথাও ফেলে দিয়ে আসতে পারে। এভাবেই হয়। তো এখানে যারা সেবাদাতা, তাদের যে একটা তাকানোর ধরন, সেইটা তাদের জন্য একটা বাধা হয়ে যেতে পারে, এটা বোঝানো হয়েছে। আচ্ছা, দেন কি বলছে লাস্ট প্যারাতে, কি বলেছে? অ্যাডোলেসেন্টস ডিপেন্ড অন দেয়ার ফ্যামিলিজ। যারা কিশোর কিশোরী, তারা কি করে? তাদের পরিবারের উপর নির্ভর করে, তাদের কমিউনিটির উপর নির্ভর করে, তাদের স্কুলের উপর তারা নির্ভর করে, তারা হেলথ সার্ভিস এবং তাদের ওয়ার্ক প্লেসের উপর নির্ভর করে। কেন? টু লার্ন আ ওয়াইড রেঞ্জ অফ স্কিলস। তারা অনেক কিছু যেন শিখতে পারে, তাদের স্কিল হতে পারে, দ্যাট ক্যান, যে স্কিল তাদেরকে সাহায্য করবে টু কোপ উইথ দ্য প্রেশার্স দে ফেস। তারা যে ধরনের ঝুঁকির মুখোমুখি হয়, চাপের মুখোমুখি হয়, সেগুলো থেকে সে নিজেকে একটু সরিয়ে নিয়ে আসতে পারে। এই জন্য তারা এইসবের উপর ডিপেন্ড করে। অ্যান্ড মেক আ সাকসেসফুল ট্রানজিশন ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড। এবং তারা মনে করে যে এই জিনিসগুলো তাদেরকে চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুডের দিকে নিয়ে যাওয়ার যে পিরিয়ডটা, এটা সফলভাবে যেতে সাহায্য করবে এই পরিবার, কমিউনিটি, স্কুল, হেলথ সার্ভিস, ওয়ার্ক প্লেস। এটাই মনে করে কিশোররা, কিন্তু বাস্তবতা মানুষের হয় না। আচ্ছা, প্যারেন্টস, যারা পিতামাতা, যারা মেম্বার্স অফ দ্য কমিউনিটি, সমাজ যারা সদস্য আছে, যারা সার্ভিস প্রোভাইডার, সেবাদাতা আছে, তারা এবং সোশ্যাল ইনস্টিটিউশন, যেগুলো সামাজিক প্রতিষ্ঠান আছে, এগুলো হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি, তাদের দায়িত্ব আছে টু বোথ প্রমোট অ্যাডোলেসেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট। তাদের দায়িত্ব দুইটা। একটা হলো কিশোরদের উন্নয়ন করার জন্য কি কি করা দরকার সেটাও তারা জানাবে, পাশাপাশি অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রেও হেল্প করবে। মানে কোনো একটা অঘটন ঘটে গেলে ও যেন ওখান থেকে উত্তরণ হয়ে আসতে পারে, এ ব্যাপারেও কিন্তু তারা হেল্প করবে, এটা তাদের দায়িত্ব। অ্যান্ড টু ইন্টারভেন ইফেক্টিভলি হোয়েন প্রবলেম অ্যারাইজ। আর যখন কোনো সমস্যার সৃষ্টি হবে, সেটা যেন মোকাবেলা করতে পারে। এ ব্যাপারে বাবা মা, সমাজের সদস্য, সার্ভিস প্রোভাইডাররা হেল্প করবে। কিন্তু সমস্যা হয়, কিশোর যদি একটা অঘটন ঘটিয়েই ফেলে, সে ভুলেও বাবা মাকে বলবে না, বিকজ মোস্ট অফ দ্য প্যারেন্টস এটাকে খুব ইজিলি নিবে না। কথা আগে একটা ওর মায়ের হবে, ও কেন এটা বললো, ওরে আমি টুকরো করে ফেলবো, ওরে গলা কেটে দিব, ওরে নদীতে ভাসাই দিব, ওরে গাঙের জলে ফেলে দিব, ও যেন আজ আমার বাড়িতে আর প্রবেশ না করে। কিশোররা এগুলো শুনে শুনে অভ্যস্ত, যার কারণে কোনো কিশোর একটা অঘটন ঘটায় ফেললো আর বাবা মাকে বলে না। সো বাবা মাদেরকে যদি আমরা ভালো প্যারেন্টিংয়ের কথা বলি, তাহলে এই ব্যাপারে সজাগ থাকতে হবে। কোনো একটা দুর্ঘটনা ঘটে গেলেও যেন সে ওই জায়গা থেকে ফিরে এসে তার মানসিক, শারীরিকভাবে সুস্থ হয়ে যেন বাকি জীবন লিড করতে পারে, এ ব্যাপারে হেল্প করতে হবে। তাহলে আমরা এই পুরো প্যাসেজটা পড়ে কি বুঝলাম? এখন যদি জিজ্ঞেস করা হয় কাউকে যে ভাই তুমি বলো তো, পুরো ঘটনাটা পড়ে তুমি কি বুঝলা, 3 বাক্যে বলো তো, কি বলা যাবে? 3 বাক্যে বললে বলা যাবে, কিশোর কিশোরীরা তাদের বয়সে নানা রকম শারীরিক ও মানসিক ঝুঁকির মুখোমুখি হতে পারে। বিড়ি সিগারেটের কথা বললাম না কেন? কারণ ওগুলো এক্সাম্পল। সামারিতে কোনো এক্সাম্পল, কোনো এক্সপ্লেনেশন লেখার প্রয়োজন নেই, মূল কথা শুধু। তাহলে প্রথম থেকে আমরা বলি, কিশোর কিশোরীরা তাদের বয়সে নানা রকম স্বাস্থ্যগত বা শারীরিক ও মানসিক ঝুঁকির মুখোমুখি হয়ে থাকে। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, তারা না বোঝার কারণে, তাদের অক্ষমতার কারণে তারা এই শারীরিক মানসিক ঝুঁকির মুখোমুখি হয়ে থাকে। তৃতীয় বিষয়টা হলো, তারা যখন কোনো ঝুঁকির মুখোমুখি হয়ে যায়, তখন তারা আমাদের সমাজের আইন, রীতিনীতি, বিভিন্ন প্রভাবের কারণে তারা এটা প্রকাশ্যে আনতে পারে না, ফলে ক্ষতির পরিমাণ আরও বড় হয়ে দাঁড়ায়।
চতুর্থ বিষয় হচ্ছে কিশোর কিশোরীদেরকে তাদের চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুডে নিয়ে যাওয়ার জন্য আমাদের সমাজ, পরিবারগুলো, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান, সার্ভিস প্রোভাইডার, লজ, তাদের সবার উপর তারা নির্ভরশীল। কিন্তু মাঝে মাঝে সার্ভিস প্রোভাইডারদের অ্যাটিটিউড তাদেরকে স্বাস্থ্য সুরক্ষা, মানসিক সুরক্ষার বিষয়গুলো এড়িয়ে যেতে বাধ্য করে, ফলে তারা বিপদমুখী হয়। সবশেষে বলছে এদের সবার উচিত হচ্ছে তাদেরকে অ্যাডজাস্টমেন্টের জন্য আর তাদের ডেভেলপমেন্টের জন্য কোঅপারেট করা। ঠিক কিনা? এই যে আমরা থিমটুকু বুঝলাম, এই থিমটুকু আমরা এখন সামারিতে রূপান্তর করব নিজেদের মতো 3-4 বাক্যে। সেই ছোটবেলার গল্প এখন না যে আমি প্যাসেজ থেকে প্রথম লাইন নিব, মাঝের 2 লাইন নিব, শেষের 1 লাইন নিব। এভাবে সুন্দর হয় না। 4টা লাইন চাইলেই লেখা যায়। যেমন আমি যদি এই 4টা লাইনটা এখন লিখে দেই সুন্দর করে, তাহলে আমরা প্রথম লাইন থেকে লিখতে পারি। কি লিখতে পারি? যে আমি একটু লিখবো, সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন। হ্যাঁ, আমি লিখতে পারি adolescents face various kinds of mental and physical health risks as যেহেতু they have no ability to learn about the complex issues তারা may be influenced প্রভাবিত হতে পারে by alcohol, এক কথা লিখে দিই, by drugs and sexual activities. These, এই জিনিসগুলো may have negative effects in their future life. They depend on families, communities, schools. আচ্ছা, আমরা এক কথা লিখে দিই যে formal institutions, formal and social institutions, তাদের উপর নির্ভরশীল। তো আমি শেষ লিখতে পারি যে those যাদের have responsibility দায়িত্ব আছে to help adolescents
কিশোরদেরকে সাহায্য করার, টু ওভারকাম সাকসেসফুলি ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড। কি মূল কথা চলে আসছে না? কতটা ওয়ার্ড হলো? 1 2 3 4 5 1 2 3 4 5 6 7 8 9 10 60 থেকে 70 ওয়ার্ড হয়েছে সর্বোচ্চ। আচ্ছা, তো এটা আমরা কিভাবে লিখলাম? আমরা প্রথমে লিখছি অ্যাডোলেসেন্টস ফেস ভেরিয়াস কাইন্ডস অফ মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল হেলথ রিস্কস। কিশোর কিশোরীরা নানা রকম শারীরিক ও মানসিক ঝুঁকির মুখোমুখি হয়। অ্যাজ যেহেতু দে হ্যাভ নো এবিলিটি টু লার্ন অ্যাবাউট দ্য কমপ্লেক্স ইস্যুস, যেহেতু তাদের জটিল জটিল বিষয়গুলো সম্পর্কে জানার মতো সক্ষমতা নেই, তারা জানে না যে কি করলে কি হয়। দে মে বি ইনফ্লুয়েন্স, তারা প্রভাবিত হতে পারে। কিসের দ্বারা প্রভাবিত হতে পারে? বাই ড্রাগস। আর কিসের দ্বারা? সেক্সুয়াল অ্যাক্টিভিটিসের দ্বারা। আচ্ছা, এগুলো দ্বারা প্রভাবিত হতে পারে, এটা বোঝানোর জন্য কিন্তু প্যাসেজে অনেক গল্প বলা হয়েছে। তাদের এইচআইভি হতে পারে, নানা রকম ইস্যু হতে পারে, কিন্তু আমরা এত ব্যাখ্যা লিখবো না। আমরা এক কথায় লিখছি যে তারা ড্রাগস এবং সেক্সুয়াল অ্যাক্টিভিটিসের দ্বারা প্রভাবিত হতে পারে। দিস মানে এই জিনিসগুলো মে হ্যাভ নেগেটিভ ইফেক্টস ইন দেয়ার ফিউচার লাইফ, এই জিনিসগুলোর তাদের ভবিষ্যৎ জীবনের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এখানে অনও দেওয়া যেতে পারে। আচ্ছা, দে ডিপেন্ড অন মানে এই কিশোর কিশোরীরা নির্ভর করে ফ্যামিলিজ পরিবারের উপর, কমিউনিটিসের উপর, তারপর বিভিন্ন রকম ফর্মাল এবং সোশ্যাল ইনস্টিটিউশনস। ফর্মাল ইনস্টিটিউশন মানে হচ্ছে স্কুল কলেজ, সোশ্যাল ইনস্টিটিউশনগুলো হচ্ছে যেগুলো সার্ভিস প্রোভাইড করে, হেলথ সার্ভিস দেয়, কমিউনিটি ক্লিনিক ইত্যাদি, তার উপর তারা নির্ভর করে। দোজ দোজ মানে এই যে এদের কথা বলছি, পরিবার, কমিউনিটি, ইনস্টিটিউশন, এদের হ্যাভ রেসপন্সিবিলিটিস, যাদের দায়িত্ব আছে, টু হেল্প অ্যাডোলেসেন্টস, কিশোর কিশোরীদেরকে সাহায্য করার। কেন সাহায্য করবে? টু ওভারকাম সাকসেসফুলি, ওরা যেন সফলভাবে ওভারকাম করতে পারে। কাকে ওভারকাম করবে? ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড, তারা যেন এই শৈশব থেকে বা কৈশোর থেকে প্রাপ্ত বয়স্কের তাদের যে ট্রানজিশনটা সেখানে যেন তারা যেতে পারে, এ ব্যাপারে এরা হেল্প করবে। দেখেন মূল কথাটুকু কিন্তু আগাগোড়া চলে আসছে। এখন এই যে আমি এখানে সেন্টেন্স লিখলাম কয়টা? 3টা, উপরে একটা, মাঝে 2টা, 4টা সেন্টেন্স লিখছি আমি। তো যখন আমি এই 4টা সেন্টেন্স লিখলাম ততক্ষণে সবার উপলব্ধি হলো যে স্যার ভালো বুঝলাম, ভালো লাগলো, ঠিকই সুন্দরভাবে আপনি পুরো প্যাসেজটা রিফ্লেকশন তুলে ধরছেন, কিন্তু আমি তো বানায় লিখতে পারি না, এটা সমস্যা। সবই ঠিক আছে, আমি বাংলায় বলতে পারতাম, কিন্তু আমি ইংলিশে তো লিখতে পারি না। এই সমস্যা তো আজীবন থাকবেই। কারণ কারণ আমরা ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে চাই না। আমরা শিখতে চাই না ফ্রি হ্যান্ড রাইটিং, আমরা এটাকে বিলাসিতা মনে করি। আমরা শিখতে চাই শুধু স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সিলেবাস। সিলেবাসে যা আছে ডাইরেক্ট পড়বো। ওই যে এক স্যার শিখাই দিছে, তুমি প্যাসেজ থেকে প্রথম লাইনটা নিবা, মাঝের 2 লাইন নিবা, শেষের 1 লাইন নিবা, ওই তাই লিখবেও। ওটা আরাম লাগে লিখতে, কিন্তু এভাবে মার্কস পাওয়া যাবে না। তাহলে কি করা যায় এই স্বল্প সময়ে? আমার পরামর্শ হলো বেশি না, 4 থেকে 5টা প্যাসেজ প্র্যাকটিস করলে এই সমাধান হয়ে যাবে। কীরকম? আমরা যেমন আজকের প্যাসেজটা পড়লাম, এই প্যাসেজটা পড়ে এরকম একটা প্যাসেজ পড়ে আমরা কি বুঝলাম সেটা আমরা 3 থেকে 5 বাক্যে লিখবো বাংলায়। যেমন আমি প্রথমে লিখবো, কিশোর কিশোরীরা নানা রকম স্বাস্থ্যগত এবং মানসিক সমস্যার সম্মুখীন হয়, একটা বাক্য। 2 নাম্বার, তারা নেশাজাতীয় দ্রব্য, সেক্সুয়াল অ্যাক্টিভিটিস দ্বারা প্রভাবিত হয়। 3 নম্বর বাক্য, এগুলো তাদের শারীরিক ও মানসিক বড় রকমের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। 4 নম্বর বাক্য, তারা বিভিন্ন প্রতিষ্ঠান, পরিবার, কমিউনিটির উপর নির্ভরশীল হয়। 5 নম্বর বাক্য, এইসব প্রতিষ্ঠানের উচিত তাদেরকে কোঅপারেট করা, তারা যেন চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুডের দিকে ঠিকঠাক ট্রানজিশন করতে পারে। এরকম করে আমরা আগে 5টা বাক্য লিখে নিব বাংলায়। কোনো সমস্যা নেই, বড় বাক্য লিখতে পারতেছি না, সমস্যা নেই, ছোট বাক্যই লিখবো। এই 5টা বাংলা বাক্য লেখার পর আমরা সেটাকে ইংলিশে ট্রান্সলেট করব।
সাবজেক্ট নিব, ভার্ব নিব, অবজেক্ট নিয়ে ট্রান্সলেট করব। এভাবে যদি ট্রান্সলেট করে আমরা সামারিটা দাঁড় করাতে পারি, বেশি না, এরকম যদি 5টা প্যাসেজকে আমরা প্র্যাকটিসকে নিয়ে আসতে পারি, তাহলে সামারি রাইটিংটা হবে সবার আনন্দের একটা টপিক। এখানে ফুল মার্কসকে ধারণ করা মানে ফুল মার্কসকে ধরে নেওয়া, এটা সবার জন্য একটা ইজি কাজ হবে। এটা এইভাবে প্র্যাকটিস করতে হবে। আর পাশাপাশি আমরা তো সেন্টেন্স মেকিং শিখবই, আমরা তো ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং শিখবই। শুধু আমি বোঝাচ্ছি যে সামারিটা এইভাবে লিখতে হবে। তাহলে আমার কাছে ক্লাস করে যখন সেন্টেন্স মেকিংটা শেখা হবে, ফ্রি হ্যান্ড রাইটিংটা শেখা হবে, তার পাশাপাশি যদি আমরা এভাবে 4 থেকে 5টা প্যাসেজ প্র্যাকটিস করতে পারি, মানে প্যাসেজটা পড়লাম, মূল ভাবটাকে বাংলায় লিখলাম, তারপর সেটাকে ইংলিশে ট্রান্সলেট করলাম, এই যে অভ্যাসটা, এই অভ্যাস যদি ক্রিয়েট করা যায় 4 থেকে 5টা প্যাসেজের মধ্য দিয়ে, আমি 100% নিশ্চয়তা দিব তুমি 6ষ্ঠ প্যাসেজ থেকে তোমার জন্য সামারি লিখা একটা মানে কি জাস্ট উইল বি আ পিস অফ কেক। এটা খুব সহজ কাজ হবে একটা, যেটাকে আমরা বলি পানি পানি পানি। হ্যাঁ, সামারি ইজ ইকুয়াল পানি হবে। কিন্তু ভাই, তোমার সেই পুরান পদ্ধতি, প্রথম লাইন নিলাম প্যাসেজ থেকে, মাঝে থেকে 2 লাইন নিলাম, শেষে 1 লাইন নিলাম, একটু এদিক সেদিক পরিবর্তন করলাম, ভাই এভাবে লিখতে পারো সামারি, বাট মার্কস আসবে না। ভালো নিশ্চয়তা দিচ্ছি মার্কস আসবে না। বরং আমি যে পদ্ধতির কথা বললাম এটা আহামরি কোনো কঠিন কাজই না। ঠিক এইভাবে যদি আমরা সামারি প্র্যাকটিস করতে পারি, তাহলে আমাদের জন্য 10 মার্কস অর্জন করা কোনো ব্যাপারই না। এখন যে প্রসঙ্গটা ছিলাম যে ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে হবে, ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য আমরা কি করব? আমরা তোমাদের জন্য, তোমরা যারা এইচএসসি 26 ব্যাচের আছো, তোমাদের জন্য একটা চমৎকার কোর্স শুরু করতে যাচ্ছি, অনলাইন কোর্স। তোমরা জানো ইএনজি লার্নিং ইজ ওয়ান অফ দ্য বেস্ট অনলাইন প্ল্যাটফর্মস ফর লার্নিং ইংলিশ। আমরা শুধু বিসিএস লিখিত পরীক্ষার্থী, বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার্থী, ব্যাংক জব সিকারদের ইংলিশ কোর্স করাই তা না, আমরা এইচএসসির জন্য চমৎকার একটা ইংলিশ কোর্সের আয়োজন করেছি। তোমরা যারা 26 ব্যাচের আছো, তোমাদের জন্য একটা ইফেক্টিভ কোর্স হবে। যারা 27 ব্যাচের পরীক্ষার্থী, তারাও চাইলে এই কোর্সে যুক্ত হতে পারো, তোমরা অ্যাডভান্স শিখে নেবা। সো এই কোর্সের মডিউলটা যদি আমি তোমাদেরকে একটু শোনাই, একটু শোনো। আমরা এই কোর্সের মধ্যে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার উভয় পেপারের ক্লাস রেখেছি। তবে আমার ধারণা তোমরা এতদিন ধরে যা পড়েছো তার থেকে একটু ভিন্নভাবেই পড়বা। যেমন ধরো, আমি যদি ইংলিশ ফার্স্ট পেপারের কথা বলি, ফার্স্ট পেপারে আমরা কিভাবে পড়ব? সে আমরা একটা প্যাসেজ পড়লাম, আমরা এই প্যাসেজটা থেকে কি কি পড়ব? আমরা এখান থেকে ভোকাবুলারি শিখব। মনোযোগ দাও প্লিজ। আমরা এখান থেকে এর মেইন থিমটা শিখব, মানে প্যাসেজটা পড়ে আমি কি বুঝলাম সেটা আমরা শিখব। তারপর এই প্যাসেজটার আমরা সামারি লেখা শিখব। এখন বলতে পারো এত কিছু কেন? ভাই, তোমাকে তো সামারি লেখা শিখতে হবে। তো আমরা যতটা প্যাসেজ পড়বো প্রত্যেকটা প্যাসেজেরই সামারি শিখবো, তাহলে তোমার সামারিটা হজমে চলে আসবে, দখলে চলে আসবে। আমরা এই প্যাসেজের উপর এমসিকিউ সলভ করব। প্রতিটা প্যাসেজের জন্য আমার তৈরি করা 30 থেকে 50টা করে এমসিকিউ আছে, তোমাদেরকে আমি পিডিএফে দিয়ে দিব। সেই এমসিকিউগুলো আমরা সলভ করব। এই প্যাসেজের আমরা শর্ট কোশ্চেন্সগুলো সলভ করব। তাহলে আমাকে বলো, আর সর্বশেষ আমরা এই প্যাসেজের ফ্লো চার্ট করব। তার মানে একটা প্যাসেজ থেকেই আমরা সব শিখব। তাহলে তোমাদেরকে আমি তোমাদের ফার্স্ট পেপারের সবগুলো ইউনিট, সবগুলো লিসন মিলে আমি সিলেক্টিভ কিছু প্যাসেজ নিয়েছি, সেগুলো পরীক্ষায় আসার মতো সেগুলো আমি সলভ করাবো। এভাবে তোমাদের রিডিং পার্টটা কমপ্লিট হয়ে যাবে। আর রাইটিং পার্টের কথা যদি বলো, রাইটিং পার্টের জন্য আমি তোমাদের জন্য একটা বিশেষ ব্যবস্থা রেখেছি, বিকজ আই ক্যান ফিল ইউর পেইন। আমি জানি তোমরা এই প্যারাগ্রাফ বলো, লেটার বলো, স্টোরি বলো, ডায়ালগ বলো, ঠাডা পড়া মুখস্থ করো, আমি জানি। কিন্তু ভাইয়া, যদি কমন না পাও কি করবা? এই জন্য তোমাদেরকে আমরা এই রাইটিং পার্টে যাওয়ার আগে ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং শেখাবো, অর্থাৎ সেন্টেন্স মেকিং শেখাবো। তুমি যেন ছোট বাক্য, বড় বাক্য, যে কোনো বাংলা বাক্যকে ইংলিশে ট্রান্সলেট করতে পারো। তোমাকে আমরা ফ্রি হ্যান্ড রাইটিং শেখাবো। ফ্রি হ্যান্ড রাইটিং শেখানোর পর আমরা গুরুত্বপূর্ণ টপিকগুলো তোমাকে শেখাবো। ইভেন কম্পোজিশন, এসে, সেটাও আমি শেখাবো। সবাই যেখানে তোমাকে শিট দিয়ে দায়সারা কাজ করবে, আমি তা করব না। ভাবো তো একবার, এমন যদি হয় যে এটা আমার বোর্ড, এইখানে ক্লাইমেট চেঞ্জের উপর একটা এসে বা একটা কম্পোজিশন আছে, তো এই দিকে বাম দিকে বাংলায় লেখা আছে আর ডান দিকে ইংরেজিতে লিখবো আমরা। মানে এই বাংলা বাক্যটা আমরা পড়বো, পড়ে আমরা এটাকে ইংলিশে ট্রান্সলেট করব। কেমন লাগবে? তোমার অনুবাদও শেখা হলো, একটা এসেও রেডি হয়ে গেল।
রাইটিং পার্টটা বিশেষভাবে আমি তোমাদেরকে ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং শেখানোর মাধ্যমে সলভ করে দেব। আর যদি ইংলিশ গ্রামারের কথা বলো, ইংলিশ গ্রামার আমি সম্পূর্ণ ভিন্ন ওয়েতে পড়াবো। কীরকম? যে কোনো টপিকের কথা বলো, ধরো আমি তোমাদের প্রেপোজিশন দিয়ে যে শূন্যস্থান পূরণ, আমি প্রেপোজিশনের ব্যবহারের কথা যদি বলি, আমরা প্রথম ক্লাসে প্রেপোজিশনের একদম ব্যবহার ডিটেলস শিখব। শুধু ছোট স্থানের পূর্বে অ্যাট বসে, বড় স্থানের পূর্বে ইন বসে এইটুকু শিখলে হবে না ভাইয়া, আরও ব্যবহার আছে। আমরা প্রেপোজিশনের ডিটেলস শিখবো আগে প্রথম ক্লাসে। সেকেন্ড ক্লাসে আমরা অন্য টপিক পড়তে যাব না। সেকেন্ড ক্লাসে আমরা কি করব, প্রেপোজিশনের উপর আমাদের যতগুলো বোর্ড কোশ্চেন্স আসছে সেগুলো আমরা ধরে ধরে সলভ করব। তার মানে এক ক্লাসে আমরা ডিসকাশন করব, আরেক ক্লাসে আমরা অনুশীলন করব। এইভাবে আমরা ইংলিশ গ্রামার পার্টটাকে কমপ্লিট করব। আর এই তোমাদের কোর্সটা আমরা 3 মাস জুড়ে চালাবো, সপ্তাহে 3 দিন করে ক্লাস হবে। এই 3 মাসে শুধু না, তোমাদের পরীক্ষা যদি পিছায় তাহলে আমরা তোমাদের সময়টা আরো বাড়াই দিব। মানে তাহলে কোর্স শেষ হওয়ার পরে আমরা আবার রিভিশনে যাব, অর্থাৎ তোমার পরীক্ষার আগ পর্যন্ত এই কোর্সটা চলবে। কি কত জানো? এই যে তোমাদের জন্য এত কিছু আয়োজন, ক্লাস, তারপর লেকচার শিট, পিডিএফ শিট, তোমাদের আমরা এক্সাম নিব, এই সব কিছু মিলে কোর্স ফি কত হওয়া উচিত বলো? কম বলবা জানি আমি। অফলাইনে কোর্স করছো মনে নাই? তোমরা 2 বছরে যা শিখতে পারো নাই, নিশ্চিত থাকো 3 মাসের কোর্সে আমি রুবেল রানা দায়িত্ব নিয়ে বলছি সেটা শিখবা। যদি না শেখো আমাকে বললো, আমি তোমার কোর্স রিটার্ন দিয়ে দেব। লাইভে বললাম, রেকর্ড রেখো। এই কোর্সের ফি তোমাদের জন্য 4000 না, 5000 না, মাত্র 999 টাকা। মনে রাখো 999। 999-এ কখন ফোন করো? জরুরি অবস্থায়। তোমার লাইফের এখন জরুরি অবস্থা চলছে। সো 999-এ ফোন না করে এই মুহূর্তে তোমাকে 999 পেমেন্ট করতে হবে। তোমরা যারা ভর্তি হতে চাও, বেশি প্যারা না নিয়ে, ঝামেলা না নিয়ে, ঝটপট 01605299524 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো। এটা হচ্ছে রাকিব ভাইয়ার নাম্বার। রাকিব ভাইয়া হচ্ছে কোর্স কোঅর্ডিনেটর। তাকে তোমরা নক করো, সরাসরি বিকাশ, রকেট, নগদ নাম্বার চাও, পেমেন্ট করে দাও, দিয়ে মানে সেন্ড মানি করে দাও, কোর্সে এনরোল করো। আমরা 2 দিনের মধ্যেই ক্লাস শুরু করব। ক্লাস কখন, সময়সূচি সব কিছু জেনে নাও তার কাছ থেকে। লেট না করে দ্রুত ভর্তি হও। 999 টাকা দিয়ে যদি তোমার ইংরেজিতে A+টা নিশ্চিত হয়, কেন কোর্স করবে না? এই সুযোগ মিস করো না। কথা হবে ইনশাল্লাহ। ভালো থেকো। আসসালামু আলাইকুম।